নমস্কার, স্বপন লাইফলাইনে সবাইকে স্বাগত। বর্তমানে চিকিৎসা শাস্ত্র এগিয়ে চলেছে পুরোদমে। নিত্য নতুন গবেষণা চলছে বিভিন্ন বিষয়ের উপরে এবং সাম্প্রতিক বিষয়ের উপরে অবশ্যই। কাজেই এই গবেষণায় বিভিন্ন নতুন তথ্য উঠে আসছে যেগুলো আমাদের এতদিন অজানা ছিল। আজকে আমরা এমন একটি সমস্যা নিয়ে আলোচনা করব যে সমস্যাটি আমাদের দিন দিন বেড়েই চলেছে, নার্ভের রোগ। শিশু থেকে বয়স পর্যন্ত বিভিন্ন বয়সের বিভিন্ন রকম রোগ হয়। তার ভেতর যেমন শিশুদের ক্ষেত্রে অটিজম মানে সে সামাজিকভাবে মিশতে পারে না, একটু আইসোলেটেড হয়ে থাকে, ঠিকমতো শিখতে পারে না, তার লার্নিং প্রবলেম আছে। আবার তার উল্টো দিকে আছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। বাচ্চা কোনো কিছুতে মন দিতে পারে না, সব সময় কিছু একটা নিয়ে থাকে, কিন্তু কিছু 2 মিনিট 10 মিনিটের বেশি সেটাতে মনোসংযোগ করতে পারে না। কোনো হয়তো লেখাপড়া শুরু করছে, কিন্তু সে দুমদুম করে উঠে যাচ্ছে, এদিকে ঘুরছে ওদিকে ঘুরছে, ক্লাসে গিয়ে ঠিকমতো মনোসংযোগ করতে পারছে না। যখন তাকে মা পড়াতে যাচ্ছে তখন ঠিকমতো পড়তে পারছে না বা পড়ছে না, আবার সবসময় কিছু না কিছু একটা করছে। এই করাটা তার কোনো নির্দিষ্ট ধারণা নেই, তার কোনো নির্দিষ্ট সিস্টেম মেনে চলে না, এবং এইটাকে বলে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। একটু বয়স যদি হয়, যখন 20 বছরের উপরে বয়স হয় বা 40 বছরের উপরে বয়স হয়, তখন আরও বিভিন্ন উপসর্গ দেখা দেয়, নার্ভের উপসর্গ। তার ভেতরে যেমন আছে মাল্টিপল স্ক্লেরোসিস বলে একটি রোগ আছে। মাল্টিপল স্ক্লেরোসিসে চোখে দেখতে অসুবিধা হয়, আবছা দেখে, ঝাপসা দেখতে পারে, রেট্রো অরবাইটাল পেইন মানে চোখের চারপাশে ব্যথা হতে পারে, পেশি দুর্বল হয়ে যায়, পেশিতে জোর পাওয়া যায় না, নামনেস হয়, তার মানে কোনো সেন্স ততটা কাজ করতে চাইছে না। আবার চলতে অসুবিধা হয় ধীরে ধীরে, তখন সে ঠিকমতো দাঁড়াতে পারে না বা ঠিকমতো চলতে পারে না, মনসংযোগ করতে তার অসুবিধা হয়, মাথা ঘোরে, হাত পা শরীর মুখ অবশ হয়ে যায়, পেশিতে ব্যথা হয়, প্রস্রাব ধরে রাখতে পারে না, ধীরে ধীরে মানসিক সমস্যা দেখা দেয় এবং ইমোশনাল হয়ে যায়, বা কোনো কিছু চিন্তাভাবনা ঠিকঠাক মতো করতে পারে না, কোনো বিচার বুদ্ধি ঠিকমতো করতে পারে না, কগনিটিভ যে ডিসঅর্ডার সেগুলো আস্তে আস্তে দেখা দেয়। এই সমস্যাগুলো এখন প্রচুর লোকের হচ্ছে। আমাদের বিভিন্ন রকমের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং মস্তিষ্কে বিভিন্ন রকমের কোষ থাকে। সেই কোষের ভেতর অলিগোডেন্ড্রোসাইটস বলে এক ধরনের কোষ থাকে, যেটি আমাদের প্রধান কোষ নিউরন বা যেগুলো আমাদের স্নায়ুতন্ত্র যা দিয়ে তৈরি হয়, সেই নিউরনের চারপাশে একটা আবরণ করে থাকে, তাকে আমরা বলি মায়োলিন শিথ। নিউরন কখনো মরে গেলে সেটি আবার নতুন করে তৈরি হয় না, কিন্তু যদি এই মায়োলিন শিথ নষ্ট হয়ে যায় তখন এই অলিগোডেন্ড্রোসাইটগুলো আবার নতুন করে মায়োলিন শিথ তৈরি করে। মায়োলিন শিথ কী করে? ওই নিউরনকে একটি আবরণের মধ্যে ধরে থাকে, তাকে প্রোটেক্ট করে, তার সমস্ত কাজকর্ম পরিচালনা করে। যদি কোনো নিউরনে মায়োলিন শিথ না থাকে তাহলে কিন্তু সেই নিউরন ঠিকমতো কাজ করতে পারবে না। অলিগোডেন্ড্রোসাইট যদি একবার মরে যায়, এটি কিন্তু একটি কোষ থেকে আরেকটি কোষ জন্মায় এবং ওই নিউরনকে আবার প্রোটেকশান দেয় বা তার কাজকর্ম ঠিকভাবে পরিচালনা করে। নিউরন কিন্তু দ্বিতীয়বার জন্ম নেয় না। এই অলিগোডেন্ড্রোসাইটের উপরে বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছেন যে অলিগোডেন্ড্রোসাইট বিভিন্ন যে রাসায়নিকগুলো আমাদের চারপাশে সতত আমরা প্রায় দেখি, তার উপরে নির্ভর করে অলিগোডেন্ড্রোসাইট মরে যাবে, না রিজেনারেশন হবে না, না ঠিক থাকবে, না কি হবে। আমাদের দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রের ভেতর এই ধরনের অনেক রাসায়নিক আছে। সম্প্রতি পাবমেড, এনসিবিআই, সিডিসি সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল, এরা বিভিন্ন গবেষণায় এই অলিগোডেন্ড্রোসাইটের উপর বিভিন্ন রাসায়নিক প্রভাব নিয়ে গবেষণা করেছেন। অলিগোডেন্ড্রোসাইট ভ্রূণ অবস্থায় তৈরি শুরু হয় এবং আমাদের শিশুদের ক্ষেত্রে 2 বছর পর্যন্ত অলিগোডেন্ড্রোসাইট ম্যাচিওর করতে সময় লাগে এবং 2 বছর পর্যন্ত এটি তৈরি হতে থাকে। আমাদের দৈনন্দিন যে সমস্ত রাসায়নিক আমাদের চারিপাশে থাকে তার ভেতরে 1823টি রাসায়নিক নিয়ে গবেষণা হয়েছে এবং এই গবেষণায় দেখা গেছে যে এর ভেতরে 292টি রাসায়নিক অলিগোডেন্ড্রোসাইট যেগুলো আছে সেগুলোকে ধ্বংস করে দিচ্ছে এবং 47টি রাসায়নিক অলিগোডেন্ড্রোসাইটকে আবার রিজেনারেট করতে বা একবার ধ্বংস হয়ে গেলে আবার তৈরিতে বাধা দিচ্ছে। এই অলিগোডেন্ড্রোসাইট ঠিকমতো না তৈরি হওয়ার জন্যে এই যে রোগগুলো বললাম, অটিজম,
অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার এবং মাল্টিপল স্ক্লেরোসিস একটু বড়দের, এই রোগগুলোর প্রকোপ অনেক বেশি দেখা দিচ্ছে। এই রাসায়নিকগুলো আমাদের চারপাশে বর্তমান, আমরা প্রতিদিন ব্যবহার করছি। এই রাসায়নিকগুলো কী কী? দুটো ভাগে ভাগ করা হয়েছে। অর্গানোফসফেট, ফ্লেম রিটার্ডেন্ট, এগুলোর ভেতরে ব্যবহার হয় ইলেকট্রনিক্স, বিভিন্ন রকম ফার্নিচার, রং, বার্নিশ, টেক্সটাইল ইত্যাদি তৈরিতে। এবং আরেক ধরনের রাসায়নিক আছে, তাকে বলে কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড বা কোয়াটারনারি অ্যামোনিয়াম যৌগ। এর ব্যক্তিগত প্রসাধন সামগ্রী, স্যানিটাইজার এবং ডিসইনফেক্ট্যান্ট ইত্যাদিতে ব্যবহার করা হয়। করোনার পরে দেখা গেছে আমরা ডিসইনফেক্ট্যান্ট বা স্যানিটাইজার বেশি ব্যবহার করছি এবং হাত স্যানিটাইজ করছি। এই স্যানিটাইজ করার জন্যে এই রোগের প্রকোপটি আরও একটু বেড়ে গেছে বলে গবেষণায় প্রমাণ হয়েছে। এই কীভাবে এড়ানো যাবে? বাড়িতে এইসব জিনিসের আমদানি কমাতে হবে। গর্ভবতী মায়েরা, শিশুরা এইসব জিনিস থেকে অবশ্যই দূরে থাকবেন। করোনার পর যে স্যানিটাইজেশন বেড়ে গেছে, স্যানিটাইজারের ইউজ বেড়ে গেছে, সেটি হাত ধুতে হবে, মাস্ক পরতে হবে এবং এইভাবে প্রতিরোধ করা যায়। বা এর পরিবর্তে অ্যালকোহল কিংবা হাইড্রোজেন পারঅক্সাইড স্যানিটাইজার হিসাবে ব্যবহার করা যায়, অথবা সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড ইত্যাদিও ব্যবহার করা যায়। এ বিষয়ে আরও গবেষণা চলছে। আশা করি কিছু নতুন তথ্য আপনাদের দিতে পারা গেল। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, মন্তব্য করুন। ভালো না লাগলে সেটাও বলুন। স্বপন লাইফলাইনের সঙ্গে থাকুন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্যে। আপনি সুস্থ থাকুন। নমস্কার।